প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্র সোনার কবিতার গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্ন উত্তর ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা আজকে সোনার কবিতার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখব, যেগুলো বারবার পরীক্ষায় রিপিট হয়ে থাকে। সোনার কবিতায় ক্ষুরধারা শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়? উত্তর, ঘড়ির মতো ধারালো অর্থে ব্যবহৃত হয়। সোনার কবিতায় দ্বিরুক্ত শব্দ কতবার ব্যবহার করা হয়েছে? 3বার ব্যবহার করা হয়েছে। কোনো দিকে নাহি চায়, কে কোনো দিকে নাহি চায়? মাঝি কোনো দিকে নাহি চায়। ওগো তুমি কোথায় যাও কোন বিদেশে, এখানে তুমি কে? তুমি হচ্ছে মাঝি। কবি ছোট ক্ষেত বলতে কি বোঝাতে চেয়েছেন? মানুষের জীবন পরিধি। খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা বারবারই রিপিট হয়। কবি ছোট ক্ষেত বলতে কি বোঝাতে চেয়েছেন? মানুষের জীবন পরিধি। রবীন্দ্রনাথ ঠাকুরের 15 বছর বয়সে প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? এটা হচ্ছে বনফুল কাব্যগ্রন্থ, যেটি 15 বছর বয়সে প্রকাশিত হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের। শেষের কবিতা কোন ধরনের রচনা? উপন্যাস। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন? 1861 সালে জন্মগ্রহণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন? 1913 সালে নোবেল পুরস্কার লাভ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার লাভ করেন? গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি নোবেল পুরস্কার লাভ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে মৃত্যুবরণ করেন? এগুলো বারবার আসে, সো এগুলো একটু ভালোভাবে মনোযোগ সহকারে দেখতে হবে এবং মনে রাখতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে মৃত্যুবরণ করেন? 1941 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে মৃত্যুবরণ করেন? 1941 সালে। প্রশ্নটা ডাবল হয়েছে। সং সাফারিংস গ্রন্থটি কার অনুদিত? রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে মনে রাখতে হবে বিষয়, গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ আছে সং সাফারিংস, সংস অফারিংস, সরি ভুল বলেছি, সংস অফারিংস হচ্ছে গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ। রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন কোন ধরনের রচনা? এটা হচ্ছে কাব্যনাট্য রচনা। বিসর্জনটা হচ্ছে কাব্যনাট্য রচনা। চারিদিকে কি খেলা করছে? বাঁকা জল খেলা করছে। বাঁকা জল খেলা করছে। চারিদিকে কি খেলা হচ্ছে? বাঁকা জল। চারিদিকে বাঁকা জল করেছে খেলা, এরকম। ধান কাটতে কাটতে কি এলো? বর্ষা চলে এলো। কাটিতে কাটিতে ধান এলো বর্ষা। পরপারে দেখি আঁকা, এরপর চরণটি কি? অবশ্যই তরুছায়া মসিমাখা। পরপারে দেখি আঁকা, তরুছায়া মসিমাখা। কৃষক কোথায় একা বসে আছে? কুলে, অর্থাৎ কুলে একা বসে আছে, নাহি ভরসা। কৃষক কোথায় বসে আছে? কুলে বসে আছে। সোনার কবিতায় আমি শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে? 2বার ব্যবহৃত হয়েছে। ভরা নদী কি? ক্ষুরধারা। সোনার কবিতায় বর্ণিত গ্রামখানি কেমন ছিল দেখতে? মেঘে ঢাকা ছিল। কেমন ছিল? মেঘে ঢাকা ছিল। ঢেউগুলো নিরপায় ভাঙে কোথায়? ঢেউগুলো নিরপায় ভাঙে দুধারে। সোনার কবিতায় ঢেউগুলো নিরপায় কোথায় ভাঙে? ভাঙে দুধারে। ঢেউগুলো নিরপায় ভাঙে দুধারে। ছোট তরীতে কার স্থান হয় না? কৃষকের স্থান হয় না। সোনার কবিতায় বাংলা কোন মাসের কথা উল্লেখ আছে? শ্রাবণ মাসের কথা উল্লেখ রয়েছে। খরপরশা শব্দের অর্থ কি? ধারালো বর্ষা। সোনার কবিতায় আমি প্রতীকের অর্থে কে? কবি। বাঁকা জল কিসের প্রতীক? অনন্তকাল স্রোতের প্রতীক। এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বারবার আসে, তো এটা ভালোভাবে মনে রাখতে হবে। বাঁকা জল কিসের প্রতীক? অনন্তকাল স্রোতের প্রতীক। সোনার কবিতাটি কোন ছন্দে রচিত? এগুলো মূলত ভার্সিটি প্রিপারেশনে লাগে, ভার্সিটি পরীক্ষা আসে, আবার আপনাদের বোর্ড পরীক্ষা তো আসতে পারে, তো এগুলো একটু জানা উচিত। সোনার কবিতাটি কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত ছন্দে রচিত। সোনার কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? সোনার কাব্যের গ্রন্থের অন্তর্গত হচ্ছে সোনার কবিতা। রবীন্দ্র যুগ বলতে কি বোঝানো হয়েছে? রবীন্দ্রনাথের সাহিত্য সাধনার বৃহৎকাল যে যুগটা, সেটা রবীন্দ্র যুগ বলে বোঝানো হয়েছে। হ্যাঁ, তরুছায়া মসিমাখা বলতে কি বোঝানো হয়েছে? গাছপালার কালচে ছায়াটাকে বোঝানো হয়েছে তরুছায়া মসিমাখা বলতে। মাঝির নৌকা নিয়ে আশাকে অপ্রত্যাশিত বলা হয়েছে কেন? কারণ মাঝির নৌকা নিয়ে আসা সম্ভব ছিল না। ওগো তুমি কোথায় যাও কোন বিদেশে, কথাটি বলার কারণ কি? নির্বিকার মাঝিকে দৃষ্টি আকর্ষণের চেষ্টা হচ্ছে ওগো তুমি কোথায় যাও কোন বিদেশে কথাটি বলার
কারণ। তারপরে প্রশ্ন হচ্ছে 38 নম্বর, ঠাই নাই ছোট সে তরি বলতে কি বোঝানো হয়েছে? মহাকাল শুধু সৃষ্টিকর্মকে স্থান দেয়, ব্যক্তিকে নয়। খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, মনে রাখতে হবে। ঠাই নাই ছোট সে তরি বলতে কি বোঝানো হয়েছে? মহাকাল শুধু সৃষ্টিকর্মকে স্থান দেয়, ব্যক্তিকে নয়। রবীন্দ্রনাথ প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণে নিরুৎসাহী ছিলেন কেন? মুক্ত উদার মানসিকতার কারণে। ঠাই নাই ছোট সে তরি, এরপরে চন্টি কোনটি? আমারই সোনার দানে গিয়েছে পরে। তো সোনার তরী কবিতার এই 4টি প্রশ্ন, এই 40টি প্রশ্নই ছিল। তো আপনারা, আপনাদের সামনে সবার শুভকামনা, ভালোভাবে পরীক্ষা দিন এবং ভালো একটা রেজাল্ট অর্জন করুন। দোয়া এবং ভালোবাসা রইল। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।